দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষ এবং একজন নারী শিক্ষককে মারধর করা এবং কার্যালয়ে ভাঙচুর করা, এবং ওই নারী শিক্ষককে যে মারধর করছে একজন লোক, এক ভদ্রলোক, উনি হাতে স্যান্ডেল দিয়ে তাকে পিটাচ্ছিলেন, সেই দৃশ্যও কিন্তু অধ্যক্ষের কক্ষে বসেই সেই দৃশ্যও কিন্তু আমরা সবাই দেখেছি। এরই মধ্যে কয়েকটা ভার্সন পাওয়া গেছে, এক একজন এক এক কথা বলছে। অনেকে বলছে এই নারী শিক্ষিকাই নাকি প্রথমে আপনার ওই বিরোধটা শুরু করেছিল, গালাগালি করেছিল, কাকে থাপ্পড় মেরেছিল, এগুলো বলা বলি হচ্ছে। আবার এই যে দৃশ্যটা খুব বেশি দেখা গেছে, জুতা পিটার ব্যাপারটা, যেটা স্যান্ডেল দিয়ে পিটিয়েছে নারী শিক্ষককে, সেই ঘটনার পরেও নাকি আরেকটা দফা মারামারি হয়েছে। আবার ওরা যারা এখান থেকে ছিল এসে তারা আবার বাইরে যেয়ে নিজেদের লোকবল নিয়ে এসে তখন এই শিক্ষককেও পিটিয়েছে, আবার ওখানকার যে প্রিন্সিপাল তাকেও পিটিয়েছে। এবং এই পেটানোর পর শিক্ষক এবং প্রিন্সিপালের রক্তাক্ত দেহ একটা ভিডিও আমি দেখলাম, রক্তাক্ত অবস্থা তারা বসে আছেন। তারপর তাদেরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, ওখানে চিকিৎসা হচ্ছে, কি নিশ্চয়ই পরে মামলা টামলা কিছু একটা হবে জানি না। তো যারা এখানে এই কাজ অপকর্মটা করেছে তাদের মোটামুটি প্রাথমিক পরিচয় হলো তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কেবল এটুকু বললে শেষ হয় না, আমি বরং অন্যভাবে বলি, তারা সরকারি দল যে বিএনপি তার রাজনীতির সঙ্গে জড়িত। কেবল বিএনপির কিন্তু কোনো মূল্য নাই, সরকারি দল হলে মূল্য আছে। আমাদের সমস্যাটা হলো ওই জায়গায়। এই বিএনপি গত 15 বছর কোথায় ছিল? এই বীর পুঙ্গবরা, এই বিশিষ্ট বীর স্যান্ডেল হাতে নারীকে পিটায়, তারা গত 15 বছর কোথায় ছিল? কোথাও পাবে না। তখন তারা সবাই ইদরে করতেছিল। যেই তার দল সরকারে এসেছে সেই মাত্র তারা সব এক একজন মহা ক্ষমতাবান রুস্তমে পরিণত হয়েছেন। যার ইচ্ছা তারা ধমক দেয়, যার ইচ্ছা তারা পিটায়, স্যান্ডেল পিটা করে, নারীকে মারে, নারীর গায়ে হাত তুলে। আপনি হয়তো বলবেন আমি নারী শব্দটাকে আলাদা করে দেখছি কেন? হ্যাঁ, আলাদা করে দেখবো, আলাদা করে অবশ্যই দেখব। সারা দুনিয়াতেই দেখে তো, সারা দুনিয়াতে 3টা মানুষের মধ্যে 3টা গ্রুপকে সম্পূর্ণ আলাদাভাবে দেখা হয় এবং তাদের গুরুত্ব সম্পূর্ণভাবে বাড়তি দেওয়া হয়। সেই 1 নম্বর কি শিশু, 2 নম্বর হলো বৃদ্ধ, 3 নম্বর হলো নারী। শিশু, বৃদ্ধ এবং নারী, এদেরকে আলাদা গুরুত্ব দিতে হবে আপনাকে, এটাই নিয়ম। তো যতদিন তারা সরকারি দলে না ছিল ততদিন কিন্তু তাদের এই বাহাদুরিটা দেখা যায় নাই। এখন সরকারি দলে হওয়াতে তারা সবাই এক একজন বাহাদুর হয়ে গেছে, আইন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। দেখেন, যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন কিন্তু ওই কলেজে ডিগ্রি পরীক্ষা চলছিল এবং ডিগ্রি পরীক্ষা উপলক্ষে সেখানে 144 ধারা জারি ছিল। তো যেখানে 144 ধারা জারি, সেখানে এই লোকগুলি ওই কলেজে ঢুকলো কীভাবে? কোন আইনে ঢুকলো? কে ঢুকতে দিল? এবং ঢোকার পর তারা কিন্তু বসে থাকলো কীভাবে? এগুলো জবাব কিন্তু কেউ দিচ্ছে না। আবার ধরেন আরও অনেকগুলি বিষয় এখানে কিন্তু আছে। সেই বিষয়গুলো জানা গেছে কি, যে ওখানে একজন নাকি মৎস্য ব্যবসায়ী গিয়েছিল এবং ওই মৎস্য ব্যবসায়ী এই শিক্ষককে পিটিয়েছেন এবং পরে মৎস্য ব্যবসায়ী লুঙ্গি পরে গিয়েছিল। কিন্তু লক্ষ্য করেন তো, কলেজে মৎস্য ব্যবসায়ীর কাজটা কি? মাস্তানি করতে গেছে। পরে তার ছেলেরা আরও বড় মাস্তান, তারা এসে পরে তাদেরকে আবার পিটিয়েছে। তো এই ঘটনার পর বিএনপি একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। আমি দেখলাম যে রুহুল কবির রিজভী ওনার স্বাক্ষরে একটা সিদ্ধান্তের বিজ্ঞপ্তি দেখলাম। ওনারা জয়নগর ইউনিয়ন বিএনপির যে সহসভাপতি আকবর আলী, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে এবং তাকে বিএনপি প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করছে। মনে হচ্ছে ভালো, আচ্ছা ভালোই। আচ্ছা, আমরা একটু বরং দেখি যে বিভিন্ন রিপোর্ট যেগুলি বেরিয়েছে পত্রিকার। আমি একটা পত্রিকার রিপোর্টের কথা বলি, প্রথম আলো পত্রিকার কথা বলছি। প্রথম আলো রিপোর্টে এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করেছে একটু দেখি আমরা। সেখানে ওনারা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তারা বলছে, স্থানীয় একজন মৎস্য ব্যবসায়ী বিএনপির কর্মী শাহাদাত আলী এই প্রদর্শক আলিয়া খাতুনকে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন। শাহাদাত আলীর ছেলে লিটন ও কর্মচারী মাহবুর কলেজের অধ্যক্ষ ও প্রদর্শক আলিয়া খাতুনের উপর হামলা চালান। হামলার নেতৃত্ব দিয়েছেন জয়নগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এজদার।
জয়নগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, ব্যবসায়ী আফাজউদ্দিন প্রমুখ। কিন্তু এখানে কিন্তু আমি বুঝলাম না জয়নগর বিএনপির সহসভাপতি আকবর আলী কোত্থেকে আসলো। প্রত্যক্ষদর্শীর বক্তব্যে কিন্তু আকবর আলীর নাম নাই, অন্যদের নাম আছে, কিন্তু এই সহসভাপতিকে বিএনপি কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। তারা এত দ্রুত কোথায় সিদ্ধান্তটা পেলো, কি পড়লো, কি দেখলো, কি জানলো, আকবর আলীকে তারা কেন বহিষ্কার করলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এখন ঘটনা হচ্ছে এগুলো কেন হচ্ছে, আমি কিন্তু খালি একটা কলেজের কথা বলছি না। আপনারা দেখেন গত কয়েকদিন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কিন্তু এই তো কয়েকদিন আগে, সম্ভবত এক সপ্তাহখানেক আগে, সপ্তাহ অথবা দেড় সপ্তাহ আগে, এই এপ্রিল মাসের 12-13 তারিখের ঘটনা হবে। এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এই রাস্তার নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলীকে ওখানকার ঠিকাদার মারধর করছে, বাঁশ দিয়ে দৌড়িয়ে তাকে ওখান থেকে দূর করে দিচ্ছে। এই দৃশ্য কিন্তু ভিডিও আমরা দেখছি, এটা যে ঠিকাদার বাঁশ দিয়ে প্রকৌশলীকে দৌড়াচ্ছে, কারণ প্রকৌশলী প্রশ্ন করেছিল যে কাজের মান নিম্নমানের কাজ হচ্ছে, কাজ এটা করা যাবে না। হয়তো এর পেছনে বিহাইন্ড দ্য সিন অনেক ঘটনাও থাকতে পারে, আমি জানি না। এগুলি তো হয়, প্রকৌশলীরা ঘুষ টুস চায়, ঘুষ টুস খায়, খেয়ে পরে আবার তারপরে আবার আটকায়, অনেক আছে। কাজে যারা ঠিকাদার তারা হয়তো বিরক্ত হয়ে অনেক কিছু করতেও পারে, আমি জানি না বিহাইন্ড দ্য সিন কী আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বিহাইন্ড দ্য সিন যাই থাকুক না কেন, আপনি একজন লোককে প্রকাশ্য দিবালোকে বাঁশ দিয়ে পিটানোর জন্য বাঁশ দিয়ে দৌড়িয়ে নিয়ে যেতে পারেন, এটা কেন? আবার তার দুদিন পরেই দেখলাম 17 তারিখে এপ্রিল মাসের কুমিল্লার 14 উপজেলার একটা মাদ্রাসায় একজন তরুণ শিক্ষককে মানে একটা কক্ষের দরজা জানলা বন্ধ করে অন্য একজন শিক্ষক মারধর করছে। কেন? যে মারধর করছে সে নাকি দাবি করে যে এই মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা এবং সে শিক্ষকও বটে, এবং তার কথা আমাদের সবাই চলতে হবে, না চলে তাই দেশে উত্তম মাধ্যম দিয়ে চড়থাপড় মারে। কেন শিক্ষক কেন আরেকজন শিক্ষককে পিটাবে? প্রকৌশলী কেন একজন ঠিকাদারের হাতে মার খাবে? অথবা একজন মৎস্য ব্যবসায়ী সে কেন একজন শিক্ষকের গায়ে হাত তুলবে? যে ভিডিওটা আমরা দেখেছি যে আপনার জুতো দিয়ে ওই শিক্ষককে পেটানো হচ্ছে, সেই ভিডিওতে যখন আমি দেখি, যখন তাকে পেটানো হয়, ওখানে কিন্তু প্রিন্সিপাল ছিলেন কলেজের, আরও প্রায় 7-8 জন ভদ্রলোক ছিলেন, এবং এই ঘটনার সময় তারা কেউ দুজনের কাউকেই ফেরানোর চেষ্টা করেন নাই, কেউ না, ওই স্যান্ডেলওয়ালা কেউ না, অথবা ওই শিক্ষিকাও না, কেউ কাউকে তারা থামানোর চেষ্টা করেন নাই। মানে তারা ঘটনাটা ঘটতে দিয়েছেন, মজা নিয়েছেন আর কি, মজা। তো এই যে বাস্তবতাটা, এটা আসলে কী প্রমাণ করে? আমরা কি একটা অস্থির জাতিতে পরিণত হয়েছি? কিছু হলে গায়ে হাত তুলি। আপনি তো কারো গায়ে হাত তুলতে পারেন না আইন অনুযায়ী, কারো গায়েই না ভাই। আপনি একজন রিক্সাওয়ালার গায়ে হাত তুলতে পারেন না, আর রিক্সাওয়ালাকে চড়থাপড় মারাটা একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পারেন না, কিন্তু আপনি করেন তো। কেন করেন? পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এই ধরনের পাবেন না। আপনার সঙ্গে আমার মিলল না, আমি আপনার সঙ্গে থাকবো না, চলে যাব। আপনি আমার বিরুদ্ধে কোনো বেআইনি কাজ করেছেন, আমি পুলিশের কাছে যাব, আদালতের কাছে যাব, আমি অথবা গ্রাম্য লোকের কাছে, স্থানীয় মাতবরের কাছে এই বিচার দেব, সালিশ হবে। আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে নিচ্ছেন কেন? দুটো কারণে হয়। একটা কারণ হলো, যে পিটায় সে জানে আমি পিটালে আমার কোনো বিচার হবে না, কারণ আমার দল ক্ষমতায়, অতএব আমি পিটাতেই পারি, আমাকে তো কেউ কিছু করতে পারবে না, কারণ আমার হাতে ক্ষমতা আছে, সরকার আছে আমার। তো পুলিশ তো আমাকে দেখলেও আমাকে ধরবে না, পুলিশ তো আমাকে মারবে না, কাজে আমি পিটাতে পারি। আর দ্বিতীয় কারণ হলো যে আমার রাগ উঠে গেছে, এটা নিয়ে পরে হয়তো আমি বিচার টিচার পাবো না, মুরব্বীরা থামিয়ে দেবে, তো এখন রাগ উঠেছে, এখনই ঝালটা মিটিয়ে নেই। এগুলি একটা মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা পুরো দেশে কিন্তু ছড়িয়ে গেছে, কেবল যে গ্রামে ওই কলেজে তা না, পুরো দেশে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতেছি। তো এখান থেকে বাঁচবেন কী করে? আমি মনে করি এই পুরো ঘটনাটা এখন থামানোর দায়িত্ব হলো সরকারের। সরকারকে বুঝতে হবে। দেখুন, আমি বিএনপিকে বলবো, যখন আওয়ামী লীগ সরকার চলে গেল,
অন্তর্বর্তীকালীন সরকার আসলে ডক্টর ইউনূসের নেতৃত্বে, তখন কিন্তু সারা দেশে আপনারা অনেক নেতা নেত্রীকে বহিষ্কার করেছিলেন। কেন করেছিলেন? কয়েক হাজার। কারণটা কি? কারণটা তারা অবাধে চাঁদাবাজি করছিল, আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছিল, এই জন্য তাদেরকে আপনারা দল থেকে বের করে দিয়েছেন। ঠিক আছে, তখন কিন্তু আপনাদের দল ক্ষমতা আসে নাই। তখন বরং আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত ছিল, যারা আপনাদেরকে বেইজ্জতি করতে পারতো, যারা আপনাদেরকে ডিফেম করতে পারতো। একটা ভয় ছিল, আতঙ্ক ছিল। আপনারা এত, তার মধ্যেও যারা চাঁদাবাজি করেছে বহিষ্কার করেছেন। ওকে, ক্ষমতায় আসার পর গত 2 মাসে কয়জনকে বহিষ্কার করেছেন? কেন করেননি? তার মানে কি চাঁদাবাজি থেমে গেছে ক্ষমতা আসার পর? আমাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে যে দল ক্ষমতায় এলে চাঁদাবাজি আরও বেড়ে যায়। তখন ক্ষমতায় আসেনি, তারপরেও যে চাঁদাবাজি চলেছে, আপনি যখন ক্ষমতায় এসেছেন তখন চাঁদাবাজি তার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে। তাহলে এখন বহিষ্কার করছেন না কেন? তার মানে আপনি ধরে নিয়েছেন যে 5 বছর তো জনগণের কাছে আর মাপ চাওয়ার দরকার নাই, 5 বছর জনগণের কাছে আর ভালো হওয়ার দরকার নাই, আমি তো জিতেই গেছি। আবার 5 বছরের মাথায় যে আবার একটু শক্ত হব, জনগণকে বোঝাবো যে আমরা আপনাদের দল। বিষয়টা কি তাই? এখন তো আগে তো জনগণ তো একটু রাও শব্দ করতো, আমাকে আমার চাঁদাবাজি করছে, আমারটা নিয়ে যাচ্ছে। এখন তো সেই শব্দ করার তার সাহস পায় না, কারণ ক্ষমতায় তো ওনারাই, কিছু করলে তো জুতা পিটা। একটা কথা বলি ভাই, সময় পাল্টে গেছে। আজকাল ইয়াং জেনারেশন আর নেতার কথা শুনে কাজ করে না। আজকাল ইয়াং জেনারেশন হাতে একটা তাদের মোবাইল থাকে, সে মোবাইলে পুরো বিশ্ব দেখে। সেই বিশ্ব দেখে তার নিজের দেশটা কেমন হবে এর তার একটা কল্পনা থাকে। সে সেরকমভাবে দেশটাকে দেখতে চায়। যখন দেখতে না পায়, দেশে যারা শাসক আছেন তাদের ব্যাপারে তাদের মনে একটা বীতশ্রদ্ধ অনুভূতি জন্ম হয়। সরকারকে এটা বুঝতে হবে। আপনার এই নেতাকর্মীরা একদম দানব হয়ে গেছেন। দানব দিয়ে জজ চালাতে পারবেন না। দানব দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, শাসন করা যায় না। দানব দিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। আপনার এই দানবদের আপনি থামাইতেও পারবেন না। এটা এত বড় দানব হয়ে গেছে, আপনার কথা কোনো মূল্য এদের কাছে নাই। আপনার মনকে সবাতেই নাই, আপনি অন্য কোথায় কি যাবেন? নাই তো মূল্য। তো আমি কিন্তু মানুষ কিন্তু দেখেন, যখন নাকি আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল, মানুষ কিন্তু একটা পার্থক্য আশা করছিল, ভেবেছিল নতুন একটা সময় আসবে। সেই পার্থক্য কি মানুষ দেখতে পাচ্ছে? একবার ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। আমি সরকারকে বলছি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন। আপনারা যে শাসন দিচ্ছেন, আপনারা যে সিস্টেম চালু করেছেন, এই সিস্টেম দেখে এদেশের মানুষ কি শেখ হাসিনা সরকারের তুলনায় আপনাদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছে? পাচ্ছে না। শেখ হাসিনা পুরো 15 বছর তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই। শেষ দিকে এসে কয়েকদিন আগে করছিল একটা, করে নাই কিন্তু আপনারা তাও করে দিয়েছেন একদম যাত্রা শুরুতেই। যাচ্ছে কিনা তখন আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ। ছাত্র রাজনীতির দরকার আছে আমার কাছে এইটাই মনে হয় না। হ্যাঁ, যে একটা কথা বলা হয় যে লেজুর ভিত্তি না, মানে শিবির বলে তারা জামাতের কেউ না, বলে না এটা অনেকবার বলছে না? অথবা ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন না, অথবা ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। এই পুরো বিষয়টাই তো একটা প্রতারণামূলক। বেসিক্যালি যখন যে দল ক্ষমতায় থাকে তারা, অথবা বিরোধী দলে থাকলেও তারা তাদের ছাত্র সংগঠন দিয়ে একটা ভিন্ন রকম রাজনৈতিক পরিবেশ ক্রিয়েট করতে চায়। বিষয়টা হলো নিজেরা বলতে পারে না, ছাত্রদের মাঠে নামায় বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি কি আওয়াজ, মব বা এগুলো একটা বিষয় আছে। আমি একটু জানতে চাইছিলাম যে এই বিষয়গুলো কতদূর যাবে, মানে যতদিন ক্ষমতায় থাকবে বিএনপি ততদিন জামাত বা জামাত অঙ্গ সংগঠন, ছাত্র শিবির বা ছাত্র দলের মধ্যে এই ধরনের সংঘর্ষের তীব্রতারা বাড়তে থাকবে। আপনার কি আশঙ্কা সেটি? এখন এই বিষয়টি নিয়ে কিন্তু জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে, জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। আমি দেখেন একটা ছোট অবজারভেশন বলি, ছাত্র দল বা বিএনপি আসলে জামাতের সঙ্গে মিলেমিশেই থাকতে চায়। এটা আমার কাছে সংসদের আলোচনা বলেন অথবা রাজপথের কর্মকাণ্ড মিলেমিশেই থাকতে চায়। এবং যখন মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো হ্যারাসমেন্টের শিকার হয় বা অত্যাচার হয়, তখন ছাত্রদল কিন্তু সক্রিয়ভাবে
এ, ক্ষতিগ্রস্তদের পাশে ওইভাবে দাঁড়াচ্ছে না। যেমন 7 মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এই কয়েকদিন আগে এই জুবায়ের, এই মোসাদ্দেক তারা মব সৃষ্টি করলো, এই ভাষণ যারা বাজিয়েছিল তাদের মারধর করলো, ইমি আপুকে জেলে পাঠালো। এই সব কিছু মিলিয়ে আমরা সরকার পর্যায়ে যোগাযোগ করার পরে সরকার থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইমির মুক্তিতে বাধা নাই। কিন্তু যখন এই যে 7 মার্চের ভাষণ বাজানোর জন্য মব সৃষ্টি করে মারধর করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিল, তখন তো ছাত্রদল পাশে দাঁড়াতে পারতো, তাই না? পাশে দাঁড়াতে পারতো। তো যখন কেবলমাত্র ছাত্র দলের বিরুদ্ধে অথবা বিএনপির বিরুদ্ধে শিবির কার্যক্রম করছে, তখন ছাত্রদল ফাংশন করছে। এর যে সামগ্রিকভাবে শিবিরের সত্যিকারের যে অপরাধ, দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কার্যক্রম, সেইখানে যদি ছাত্রদল ফাংশনিং থাকতো, তাহলে দেশের মানুষ অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতো এবং দেশের মানুষ সন্তুষ্ট থাকতো তাদের উপরে। কিন্তু ওই সময়টা কিন্তু তারা কিন্তু ভালো ভূমিকা পালন করতেছে না। আমাদের একটা আবদার তাদের কাছে যে গতকালকে এই মব বাসদেরকে যেরকম প্রতিহত করেছে, গতকাল কিন্তু ছাত্রদল প্রথমে সেখানে মব করতে যায়নি। বেসিক্যালি এই যে যারা মার খাইলো কালকে সাধারণ শিক্ষার্থীদের, ওরাই কিন্তু আগে মব করতে ফেসবুকে পোস্ট করে আহ্বান জানিয়েছে, সবাই শাহবাগে আসেন, বিপ্লব ঘটায় দেবে সেখানে একটা। হ্যাঁ, তাদের তো স্টাইল একটা, শাহবাগে আসেন, রাজুতে আসেন, একটা মব সৃষ্টি করার একটা কালচার। তো এই বিষয়ে আমরা দেখলাম গতকালকে যে যারা 1 মাস আগেও মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছিল, একজন মুক্তিযোদ্ধা শিক্ষক, একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শিক্ষক, তাকে ক্যাম্পাসে কাপড় দিয়ে গলা পেঁচিয়ে হেনস্থা করলো, মারধর করলো, এই জুবাইরই তো করলো, তাই না? এই জুবাইরই মব সৃষ্টি করেছে। তো কালকে আমাদের একটু ভালো লাগছে যে এই যারা নিয়মিত ভাবে মানুষকে মব করতে অভ্যস্ত হয়ে গেছে এবং এটাকে এনজয় করে, তারা হালকা একটু চাপ বোধ করেছে, হালকা একটু চাপ বোধ করেছে। এবং এইখানেই কয়েকদিন আগে একজন নারী শিক্ষার্থীকে তারা মারধর করেছে, হ্যারাসমেন্ট করে জেলে দিয়েছে 7 মার্চের ভাষণের জন্য। কালকে একটু এদেশের মানুষ স্বস্তি পেয়েছে যে এরাই যে ছোট বাচ্চার মতো জিদ করে বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, হয়রানি করবে, গায়ে হাত দেবে, ওইটাই শেষ কথা না। ওর পরেও একটা শক্তি আছে যাদের চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জটা গতকালকে যেটা করছে, এটা যদি 7 মার্চের ভাষণের সময় যদি চ্যালেঞ্জ করতো ছাত্রদল, মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল হিসেবে, তাহলে কিন্তু দেশের মানুষও তাদেরকে ধন্যবাদ দিত, আর হলো আরো বেশি প্রশংসা করতো। কিন্তু মব তো শুধুমাত্র শিবির করেনি, এনসিপি নেতারা করেছে, আমরা যেটা দেখেছি এই শিবিরের নেতা কর্মীরা করেছে, ছাত্র দল বা বিএনপি নেতা কর্মীরা করেছে। তাহলে সবাই কি এখন মবের শিকার হবে? না, মবের শিকার না। দেখুন, এটা তো মোসাদ্দেক এবং জুবায়েরের উপরে যেটা হয়েছে, এটা তো ত্যক্ত এবং তিক্ততার একটা বিষয় রয়েছে। বারবার ত্যক্ত করছে, তিক্ত করছে, সোশ্যালি বুলিং করছে এবং সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে। এর একটা ধারাবাহিক, এর পিছনে সওদা বিবিরও ভূমিকা রয়েছে। এর পেছনে মির্জা আব্বাসের ইট খুলে দিতে চাই মিথ্যা অভিযোগ দিয়ে হাদিকে হত্যা, তাই না? অনেকগুলো প্রেক্ষাপট দেখতে দেখতে একটা প্রক্রিয়া যে এরা আসলে কি করছে, এরা কোন সমাজ বিনির্মাণ করতেছে, সেখান থেকে একটা প্রতিক্রিয়া এখানে আসছে। কে সাপোর্ট করে এগুলো? আমরা কি সাপোর্ট করি এগুলো হ্যারাসমেন্ট? আমরা সাপোর্ট করি না, আমরা জাস্ট মিলাচ্ছি যে এরাই গত 1 মাস আগে 7 মার্চের ভাষণের জন্য মানুষকে মারধর করেছিল, তাই না? ওরাই আবার এরকম সেম মারধরের শিকার হলো। আমরা তো এটাকে সমর্থন করছি না, আমরা মিলাচ্ছি জাস্ট। আমরা তো মারধরের সঙ্গেও ছিলাম, আমরা কি সেই মিলাবো না? আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। অবশ্যই কোনো মবক্রেসি আমরা চাই না, কোনো ধরনের অশান্তি, অনভিপ্রেত পরিবেশ আমরা চাই না। কিন্তু প্রকৃতির একটা বিচার আছে, সেই বিচারের জায়গা থেকে অনেকেই হয়তো অবচেতন মনে খুশি হয়। এটাও বাস্তবতা, অস্বীকার করার কোনো কায়দা নেই। কিন্তু কোনো অবস্থায় আমরা এটা চাই না। আহ আমি যদি মানে একটু হালকা কিছু প্রশ্ন করি, যে ধরনের মব গত 18 মাস হয়েছে ডক্টর ইউনূসের শাসনের সময়, আপনি কি মনে করেন যে এটি সময়ের প্রয়োজনেই বা প্রাকৃতিক নিয়মেই ফিরে আসবে? অনেক ধন্যবাদ। আসলে 18 মাসে যে জুলুম এবং অবিচার হয়েছে, সেগুলোর কি বিচার হচ্ছে এখন? বা বিচারের আদৌ কোনো আগ্রহ দেখাচ্ছে বিএনপি? এইটুকু আগ্রহ আছে? এই যে দেশে লক্ষ লক্ষ মানুষ
হামে আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণের বাহিরে, আমার বাড়ির আশেপাশেও হয়েছে। আমার প্রশ্ন হলো, খালি বক্তব্য দিলেন যে গত 18 মাসে কোনো হামের টিকা জন্য সঠিক পলিসি পদ্ধতি ছিল না, তো শুধু বক্তব্য দিলে হবে? সেটা তো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নিল না। সে তাদেরকে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তিগত ব্যবস্থা নিল না। তাদের গ্রেপ্তার করতে হবে না? ব্যবস্থা কিভাবে হবে? অন্যায় করছে বললো মুখ দিয়ে, আর সেই অন্যায়কারীকে ছেড়ে দেবে? এটা কি হলো নাকি? যে শুধু বক্তব্যে আর বয়ানে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা কিনে নাই, অব্যবস্থাপনা করেছে, গাফিলতি করেছে, তাহলে সেই গাফিলতির কারণে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, হ্যাঁ, তো সেই বাচ্চাগুলো মৃত্যুর ক্ষেত্রে বিচার কি? দোষীদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে? হ্যাঁ, কেন আগ্রহ নাই? কেন আমরা জিজ্ঞাসা করছি, কেন আগ্রহ নাই? তাদেরকে ধরতে হবে না, কথা বলতে হবে না, শুধু অভিযোগ দিয়ে শেষ? প্রত্যেকটি বিষয়েরই প্রতিক্রিয়া আছে। বিষয়টা আমি বলি, যেমন উদাহরণ দিয়ে বলি। জুলাই আন্দোলনের পরে আমরা বিভিন্ন রাজনৈতিক ক্ষোভ থেকে আক্রান্ত হয়েছিলাম, যারা জেলে গিয়েছিলাম, রিমান্ডে অনেক বর্ণনাতীত অত্যাচারের শিকার হয়েছিলাম, এরকম বিভিন্ন মানুষ ধানমন্ডি 32-এর দিকে ধাবিত হয়েছে, সেটা ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এখন সেই বিষয়গুলো তো অনেকের মনে ক্ষোভ আকারে পুষে থাকবে, যখন তারা সেই যারা আঘাত পেয়েছে মনে, তারা যখন সুযোগ পাবে একটা প্রতিশোধ প্রতিক্রিয়া নেবেই। সেইখানে আসলে এগুলো আসলে ক্ষমা চাওয়ার বিষয় না, ক্ষমা করার বিষয় না, বা এরকম না। যখন যার সুযোগ আছে, হ্যাঁ, যখন যে কমফোর্ট জোনে থাকবে, তখন তার যে রাজনৈতিক পাওনা সে বুঝায় নেবে। এটা কিন্তু, এটা আমরা সবাই জানি, সবাই বিশ্বাস করি। তো এইটা হবে। হ্যাঁ, মানুষ তবে তবে ভিন্নতাও হয়। অনেক সময় মানুষ ক্ষমতায় গেলে আপনার ভিন্ন চরিত্র দেখায়। যেমন আওয়ামী লীগ বলেছিল যে 5 লাখ মানুষ মারা যাবে তারা ক্ষমতাচ্যুত হলে, কিন্তু আওয়ামী লীগের 5 লাখ লোক মারা যায়নি। অর্থাৎ ওই ওই পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার মানে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন হয়নি এরকমও না। তারাও অনেক মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেক বেশি জুলুমের শিকার হয়েছে এই সময়ের মধ্যে। সেটাও আমি বুঝি, সেটাও আমি জানি, এবং আমরা সেই বিষয়ে কথা বলি। সামগ্রিকভাবে আমরা রাজনীতিতে আসলে কখন কি পরিস্থিতি হবে কেউ আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারবে না। সিচুয়েশন বুঝতে বুঝতে পারবে যে কাকে বন্ধু হিসেবে নেবে, কাকে শত্রু হিসেবে নেবে। আমি একটা উদাহরণ দেই। এইচ.টি. ইমাম, তিনি তো সবচেয়ে অপ্রিয় ব্যক্তি ছিল আওয়ামী লীগের, নাকি? বিভিন্ন কারণে অপ্রিয়। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যাযজ্ঞের সঙ্গে যে 5 জন ব্যক্তি ইন্ডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষর করেছিলেন, এইচ.টি. ইমামও সেই স্বাক্ষরকারীদের একজন ছিলেন। হুম, যে দায় মুক্তির অধ্যাদেশ। তো ওনাকে নিয়ে আবার শেখ হাসিনা রাজনীতি করেছেন না? করেছেন। তো রাজনীতিতে কখন কি পরিস্থিতি হয় জানি না। তবে যারা অনেক বেশি অন্যায় করবে, জুলুম করবে, তাদের উপরে তারা 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 এর ফল পাবে। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও অনেক বেশি জুলুম বেড়ে গিয়েছিল, অনেক বেশি, অনেক বেশি, অনেক কিছু সুন্দর বুদ্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারতো। এই জুলাই আন্দোলনের আগেই তিনি একটা যখন দেখলো উত্তপ্ত অবস্থা, উনি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো, বা প্রধান বিচারপতির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন দিয়ে দিতে পারতো। সেগুলো শেষ পর্যন্ত উনি দেখতে চেয়েছেন। তো শেষ দেখতে চাইলে তো শেষ হয়ে যেতে হয়, আগেই নরম হতে হয়, আগেই ভুল বুঝতে হয়। সবারই ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে, বিএনপিরও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলটা সমাধান করে আপনার হলো, সমাজ তো আপোষে চলে। সমাজ কিন্তু ধর ধর কার কার মাট মাট, মানে ধর ধর কাট কাট এরকম ভাবে সমাজ চলে না। সমাজে অনেক ভুল দেখে, সেই ভুলের অনেক সময় শাস্তি হয়, আবার অনেক সময় সমঝোতা হয়, সবাই মিলে বাঁচে, বিভিন্ন ধরনের পরিস্থিতি আসে। সুতরাং প্রকৃতির যে বিষয়টা বললেন, প্রকৃতির বিষয়ে প্রতিশোধ তখন অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ও না। এটা ওই সময়ের পরিস্থিতি বলে দেবে যে কি পরিস্থিতিতে ওই সামাজিক পরিবর্তনটা আসলো। এখন যে অবস্থা ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে, এবং এই যে বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্ক আপনার কি মনে হয় যে এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আরো অস্থিতিশীলতার সৃষ্টি হবে? আমি বলি, ছাত্র শিবির একটা ভিন্ন লেভেলের উগ্র একটা গোষ্ঠী। ছাত্র শিবির এবং জামাত দুটাই উগ্র গোষ্ঠী, এবং এদের মধ্যেও যদি কেউ এদের মানে মিনিমাম সমালোচনা করে, তাকে তারা মারতে চায়, হত্যা করতে চায়। আমি একটা আপনার ইশরাক নামে একজন, মোহাম্মদ ইশরাক নামে একটা অ্যাক্টিভিস্ট আছে, সম্ভবত বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক সে। না না না, খমিনি তো বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক, কিন্তু সাবেক এক্স শিবির একজন আছে মোহাম্মদ ইশরাক। সে শিবিরের কিছু ভুল নিয়ে সমালোচনা করছে। ওইখানে নিচেই কমেন্টে শিবির নেতা কর্মীরা তাকে পুড়িয়ে মারার হুমকি দিছে,
এবং একজন পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে আর একজন এসে সমর্থন করছে। তো ওদের অভ্যন্তরীণ বিষয়ে এরকম উগ্রতা, যে ওদের ভিতরে কেউ যদি সমালোচনা করে, ভুল ধরে, ওরা এইভাবে উগ্র হবে, তার সেটাকে রিয়াকশন করে। তাহলে অন্য রাজনৈতিক দল মত যারা আছে তাদের ক্ষেত্রে তারা কেমন আচরণ করে বলেন? আহ, আমরা কি এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি শুধুমাত্র মানে দুটি ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ পর্যায়ের স্তরে যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা সেই হিসেবে দেখবো, নাকি এর ভিতরে অন্য কোনো খেলা আছে দেশীয় আন্তর্জাতিক ভাবে? এখন আহ কেউ কেউ তো বলছে যে সরকারকে ফেলে দিতে সময় লাগবে না, এবং হ্যাঁ, ডিপ স্টেটের কথা দেখুন, স্বীকার করে আমি তাজমহল বলি, সরিয়ে দেওয়া। শুনেন, সরকার ফেলে দেওয়া বিদেশিদের একটা তাদের কাছে মজার বিষয়। কোন একটা দেশকে অস্থিতিশীল করে ফেলে দিয়ে মোড়লগিরি করা তাদের কাছে এটা এনজয়, এবং এর জন্য তারা অর্থায়ন করে, এটা তারা এনজয় করে। হ্যাঁ, এটা কেন এনজয় করে? তারা কোনো সরকারকে দুর্বল অবস্থায় রাখলে লো প্রাইসে তাদের স্বার্থ হাসিল করতে পারে। লো প্রাইসে, যে অল্প প্রাইসেই বড় বড় ডিমান্ড করতে পারে। এবং দুর্বল সরকার রাখলে তারা অল্প মূল্যে অধিক কিছু পেতে পারে। যেমন অল্প কিছুর বিনিময়ে আমেরিকা অনেক বড় একটা চুক্তি করে নিয়েছে তাদের পক্ষে, যেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়। এটাই হলো দুর্বল শক্তি থাকলে, দুর্বল ক্ষমতা থাকলে, দুর্বল সরকার থাকলে লো প্রাইসে দিতে বাধ্য হয়। এবং এই দুর্বলতা যদি পরবর্তী সরকারও যদি কন্টিনিউটি করে, তখন এই ক্ষতিটা কন্টিনিউ চলতেই থাকে। এই ক্ষতিটা কাটানোর জন্য কেবলমাত্র জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক ভাবে রাজনৈতিক দল সমূহের মধ্যে বন্ধুত্ব প্রয়োজন। এবং সেই বন্ধুত্ব জামাত বিএনপির বন্ধুত্ব না। ওই বন্ধুত্ব দিয়ে আমেরিকার বিরুদ্ধে এই চুক্তি বাতিল করতে পারবে না। এই বন্ধুত্বের জন্য সেখানে আওয়ামী লীগকেও দরকার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল রাজনৈতিক শক্তি মিলে যদি এই সিদ্ধান্তে একমত আসতে পারে যে আমেরিকার এই অন্যায় বিষয়গুলো আমরা মানবো না, তাহলে তখন কেবলমাত্র আমাদের মুক্তি মিলবে। কেবলমাত্র সর্বদলীয় ঐক্যের মাধ্যমে মুক্তি সম্ভব। তার কোন লক্ষ্য আপনি দেখতে পাচ্ছেন? তার কোনো জি। লক্ষণ কি দেখা যাচ্ছে কিনা? ও, তার কোনো লক্ষণ বলতে বিএনপি একটু ফ্রি মুডে আছে। ফ্রি মুডে আছে, ভাবছে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলো তাদের দিকে আসবে, তারপর জামাতের সঙ্গে যাবে না, এই ধরনের একটা ক্যালকুলেশন আছে। কিন্তু প্রতিশোধ মানুষকে মানে হলো শত্রুর সঙ্গেও বসে ভাত খাওয়ায় প্রতিশোধের কারণে। তো এই যে নিষিদ্ধের ঘটনায় বিএনপি কিন্তু লং টাইমে আওয়ামী লীগের একটা শত্রু কাতারে আসবে, যে না, যে তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, সুতরাং জামাতের সঙ্গে তারা একটা অ্যালাই করে ফেলতে পারে। হ্যাঁ, তো এইটা হলে দেশের ক্ষতি হবে ব্যাপক। তো এই ক্ষতি হওয়ার আগেই উচিত, আবারও বিএনপির উচিত, সেম যেভাবে এখানে ডক্টর ইউনূসের পাশ করা অধ্যাদেশ বিল আকারে ওনারা নিয়ে আসছে বিএনপি, সেম একই ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবার একটা বিল পাশ করা তাদের জরুরি, তাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। এবং দেশে কারো বেনিফিটের জন্য কোন একটা রাজনৈতিক প্রক্রিয়াকে বন্ধ করে রাখবেন, এইটা ভাই, এটা জাস্ট মানে অনুচিত। কিন্তু আমি সেটাই বলছি যে তার কোনো সম্ভাবনা আছে কিনা। আপনি তো ও, আপনার সম্ভাবনা আশাবাদের কথা আছে। বললেন। আমি আমি আমার পলিটিক্যাল রুলস বলে যে পজিটিভলি আওয়ামী লীগ খুব দ্রুত এখানে ব্যাক করবে। কয়েকটা কারণে ব্যাক করবে। যখন ওদের কারণে ব্যাক করবে, যারা বলতেছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেবে না, ওদের কারণে ব্যাক করবে কিভাবে? যখন জামাতের আমির বলবে যে আওয়ামী লীগ আমাদের দলে আসলে কোনো সমস্যা নাই, যখন এনসি বলবে আওয়ামী লীগ আমাদের দলে সমস্যা নাই, যখন বিএনপি বলবে যে আওয়ামী লীগের দায়িত্ব আমাদের বা তাদের দলে যোগ দেন, এরকম করে বলবে, তখন মানুষের মাঝে একটা পজিটিভ পারসেপশন ডেভেলপ হবে যে সবাই যদি আওয়ামী লীগকে নিজের দলে চায়, তাহলে আওয়ামী লীগের অপরাধটা কি, তাই না? না, তারা এবং কিন্তু তারা সেটাই এনসিপি বলবে, জামাত তাহলে চাইবে কেন? আওয়ামী তারা লীগের তো চায় অপরাধটা যে কি? আওয়ামী আওয়ামী লীগ লীগ যদি তাদের দলে গিয়ে রাজনীতি করতেই পারে, তাহলে আওয়ামী লীগ কেন নিজের নামে রাজনীতি করতে পারবে না? তার মানে তাদের বক্তব্য, আচার আচরণে স্পষ্ট হয়ে উঠছে যে তাদের রাজনৈতিক স্ট্যাবলিশমেন্টটাকে বড় করার জন্য আওয়ামী লীগকে তাদের সঙ্গে প্রয়োজন। বাট আওয়ামী লীগকে দল হিসেবে রাখলে তাদের রাজনীতিটা আর বড় হয় না। এই জায়গাতে এই জায়গাতেও তো বিষয়। তো এটা জনগণ যখন আরো গভীরভাবে উপলব্ধি করবে, তখন তারা আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। তার কোনো সম্ভাবনা আছে? তখন এনসিপি এবং ইঙ্গিত করছে আসলে। এটা তা গুপ্ত সুপ্ত যে উত্তেজনা ছিল, আপনি তো জানেন, এটা আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানে যে বিগত সরকার আমলে, আই মিন শেখ হাসিনার আমলে, ছাত্রলীগের অভ্যন্তরে গিয়ে শিবির যেভাবে মানে গুপ্ত হয়ে রাজনীতি করেছিল, সেটাকে মিন করে
এই টার্মসটা এসেছে এবং এটা রাজনীতিতে খুব আলোচিত বিষয় এখন, গুপ্ত শব্দটা। ইভেন আপনি যদি খেয়াল করে থাকেন যে তারেক রহমান তার গত ইলেকশনের সময় ওই শব্দ উচ্চারণ করেছে এবং সেটার প্রতিক্রিয়া আবার দিয়েছে জামাতের নেতা। সো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো এই গুপ্ত সুপ্ত চিটাগাং এ শুরু হয়েছিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা স্লোগান দিয়েছিল ছাত্র শিবির। সেখানে ছাত্র দল তার ওই ছাত্র রাজনীতির আগে গুপ্ত লাগিয়ে দিয়েছে, গুপ্ত ছাত্র রাজনীতি। তো এটি স্পষ্টত ইঙ্গিত যে শিবিরকে এটা মিন করেছে। সেই প্রেক্ষিতে চিটাগাং আন্দোলন হলো, ঢাকায় উত্তেজনা। এই প্রেক্ষিতে আজকে যে এটা গুপ্তসূত্র নিয়ে হয়েছে তা না, গত 2-3 দিন ধরে গুপ্তসূত্র চলতেছিল, চিকা মারা চলতেছিল এটা নিয়ে, পাল্টাপাল্টি চিকা হচ্ছিল। তারা এখন এটাকে গ্রাফিতেই নাম দিয়েছে কোনো কোনো জায়গায়। তো আজকে মানে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে শুক্রবার রাতে যেটা হয়েছে, এবং শুক্রবার না, বৃহস্পতিবার রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সন্ধ্যায় শাহবাগে, সন্ধ্যা বা রাতে একটু, রাতে সন্ধ্যা ইয়েদের ঘটনা তো 10টা পর্যন্ত প্রায় চলছে ওইখানে। তো ওইখানে শিবিরের এক ছাত্র নেতা একটা জিডি করতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল যে তার নামে অভিযোগ উঠেছে তারেক রহমান এবং তার মেয়েকে নিয়ে অশ্লীল কোনো ফটোকার্ড বা স্ট্যাটাস দিয়েছিল। সেটার প্রেক্ষিতে তার এই অভিযোগ যখন উঠেছে, সেটা সে অস্বীকার করে জিডি করতে গিয়েছিল ইয়েতে, থানাতে। তো সেই ক্ষেত্রে তাকে ওইখানে কিছু আহ লোক, সেটা জনতা বলছে, পত্রিকার রিপোর্টে আমি দেখছি, প্রথম আলো সহ অন্যান্য কয়েকটা পত্রিকার রিপোর্টে যে জনতাই বলছে তাদেরকে আঘাত করেছে, এবং তারা বিএনপি সমর্থক হতেও পারে, ছাত্রদল সমর্থক হতে পারে। এবং ছাত্রদলের বিবিসি রিপোর্টে যেটা দেখলাম যে ছাত্রদলের ছেলেরা তাকে ঢাল হিসাবে, একজন ছেলের নাম বলো, নেতার নাম বলো, ঢাল হিসাবে রক্ষা করেছে। ও এটা 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 তাকে যে মারতে গিয়েছিল সেই খবর পাওয়ার পর 2জন ছাত্র নেতা সেখানে গিয়েছে, ডাকসু নেতা, যারা শিবির প্যানেল থেকে নির্বাচিত, সমাজসেবা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক, 2জন, বা সাহিত্য সম্পাদক, এরকম একজন জুবায়ের, একজনের নাম হচ্ছে এবি জুবায়ের, আর একজন মুসাদ্দিক। এবি জুবায়ের হচ্ছে আপনার সমাজসেবা সম্পাদক। আপনি এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এবি জুবায়ের হচ্ছে সেই ছাত্র নেতা যে কয়েকদিন আগে শিক্ষক ধাওয়া করেছিল ঢাকা ইয়েতে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আওয়ামী লীগের এক মানে সমর্থক বা আওয়ামী লীগ ফোরামের যে ছাত্র সংগঠন, ইয়ে শিক্ষক সংগঠন আছে, তার নেতাকে, তার একজন নেতাকে ধাওয়া করেছিল। আর মোসাদ্দিক নানা কারণে আলোচিত। ভেরি রিসেন্টলি দেখলাম যে পয়লা বৈশাখে বোধহয় 12 মাসের নাম পারে না, এই জন্য আমি প্রথম দেখলাম তার চেহারা, ওই সময় চিনলাম, বাংলা 12 মাসের নাম জানে না, কিন্তু ডাকসু সাহিত্য সম্পাদক। এটা হচ্ছে সবচেয়ে আইরনি, ডাকসু সাহিত্য সম্পাদক বাংলা 12 মাসের নাম জানে না। তো এখন এরা 2জন গিয়েছে তাকে, ওই ছেলেটাকে উদ্ধার করতে, কিন্তু তাদের উপর পাল্টা আক্রমণ শুরু হয়েছে সম্মিলিত ভাবে, কারণ এদের উপর অনেকের ক্ষোভ ছিল। এবং সেখানে ছাত্র দলের নেতারা তাদেরকে রক্ষা করতে গিয়েছিল এবং ভালোভাবেই তাদেরকে মানে আমি বলবো যে আহত করেছে। এবং এই শুধু এই ঘটনায় তারা নয়, কয়েকজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টারও আহত হয়েছে, প্রায় 8 জনের মতো। এরা সবাইকে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। দিস ইজ দ্য মানে ব্যাকগ্রাউন্ড আর কি। এর আগে পরে নানা কিছু হতে পারে। আপনার কাছে যদি বাড়তি কিছু থাকে আপনি যোগ করতে পারেন। না, আমি 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 এটা না, এটা নিয়ে আমি আসলে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো জিনিস দেখতেছি। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে ছবিটা দিয়েছে, ভিডিওটা দিয়েছে, বাট হুম। এগুলো তো হয়েছে, ঘটেছে, এক একজন এক এক কথা বলতেছে। বাট হ্যাঁ, আমি কমেন্ট গুলো পড়ে আমি একটু হতবাক হয়ে গেছি। মানে হ্যাঁ, আমি বিশেষ করে আমি প্রায় শতাধিক কমেন্ট দেখলাম, একটা হ্যাঁ, কমেন্টও আমি পেলাম না যেখানে নাকি এই মোসাদ্দেক অথবা জুবাইরের প্রতি কোনো ধরনের সিম্পেথি আছে। এই যে আমার সামনে একটা ডেলি ইত্তেফাকের একটা পেলাম, সেখানে প্রায় 6.2K, মানে 6200 কমেন্ট। হ্যাঁ, আপনি পয়েন্ট, আমাদের দর্শক যারা আছে তারাও পড়ে দেখবেন। তো সবাই হ্যাঁ, ওনাদেরকে বলছে তোমরা মানে মবের যারা উদ্যোক্তা ছিল তারা এখন মবের কবলে পড়েছে। দেখেন,
যে কোনো মবেরই আমি কিন্তু সমালোচনা করি, আমি জানি না আপনার অভিমত, যে কোনো মবেরই আমরা সমালোচনা করি। না, আমি আরেকজনের পোস্টে দেখলাম আপনার, সেখানে বলছে যে মানে ছাত্র একজন ছাত্র নেত্রী, আমি নামটা মনে করতে পারছি না, ওই যে বঙ্গবন্ধুর সাথী মাস্টার জুমা বা মেয়েটার নামটা আমি ভুলে গেছি, কেন আমি সরি, ইমি বঙ্গবন্ধুর সাথী মাস্টার বাজিয়েছিল আপনার শাহবাগ আহ, থানার সামনে, এবং তাকে সেই কারণে যে মব আহ, পুলিশের হাতে তুলে দিয়েছিল, ওই মেয়েটি এখনো গ্রেপ্তার করা অবস্থায় আছে। এই দুইজন, যে দুইজনের কথা বলছে, তাদের তাদের নামে লিখে বলছে যে এই দুইজন ছিল, তাদেরকে আহ, এটার শিকার হয়েছে তারা, যে আমরা শাহবাগে যে দুইজনের কথা বললাম, ডাকসু নেতা এবি জুবায়ের এবং মুসাদ্দিক, এবং এই তার ওই সময় কিন্তু এই মবের নেতৃত্ব দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরা মবের সঙ্গে জড়িত আছে, ছাত্রদের শিক্ষকদের অবমাননার সঙ্গে জড়িত আছে, খেপতেই পারে। কিন্তু এখানে যে সাধারণ মানুষ খেপেছে শুধু তা না, ছাত্রদলের একটা বড় অংশ খেপেছে, এবং ছাত্রদল যদি এখানে এই মারামারিতে অংশ না নিত বা তারা যদি সক্রিয় না হতো, তারা, আমি দেখেছি ছাত্রদলের সভাপতিও এই জুবায়েরকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছে তখন দেখছিল, তাকে সহায়তা করছিল, এরকম একটা দেখেছে। তার মানে সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা করা ছাত্রদল সেটা করেছে। কিন্তু উত্তেজনাটা যে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হয়েছে এবং পাল্টাপাল্টি হয়েছে, ডাকসু ভিডিও দেখছি আমি, ওইখানে গিয়েছে, তারপরে রাতের বেলায় তারা আবার পাল্টাপাল্টি মিছিল করেছে, এক পক্ষ আরেক পক্ষকে ঢিল মেরেছে, এগুলো ঘটেছে। তো আমার মনে হয় এটা সহসা যাচ্ছে না, এটা একটু আরো কিছু রেশ রয়ে যাবে। আমরা দেখি আজকে এটা কোথায় যায়। আরেকটা জিনিস, আপনি দেখবেন যে ওই দুইটা ছাত্র সংগঠনের মূল যে দল বিএনপি এবং জামাত ইসলাম, তাদের মধ্যেও যেন কেমন এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। এবং জামাতের এক নেতা তো দম্ভ করে বললেনই যে আওয়ামী লীগ সরকারকে নামাতে 16 বছর লেগেছে, এদের নামাতে 16 দিনও লাগবে না। এই যে কথাগুলো, আপনার কি মনে হয় যে এই কথাগুলোরই প্রতিফলন স্টুডেন্টদের আচরণের মধ্যে প্রকাশিত হচ্ছে? অবশ্যই, এটা প্রতিফলিত হচ্ছে, কারণ তারা, তাদের মাদার অর্গানাইজেশন যখন পরস্পরের বিরুদ্ধে লেগে গেছে, পার্লামেন্ট থেকে রাজপথে আসতে চাচ্ছে, তখন এটা এক ধরনের চর দখলের প্রতিযোগিতা আপনি বলতে পারেন, যে ক্যাম্পাস গুলো এখন বেশিরভাগই শিবিরের দখলে আছে, বা ছাত্রদলও আছে, ছাত্রদল যে নেই তাই না, ছাত্রদলেরও দখলে আছে, কিন্তু সংসদগুলো বেশিরভাগই শিবিরের দখলে আছে। তো এই যে ক্ষমতার একটা খেলা এখানে চলতে পারে, কে কে আসলে রাজত্ব, সংসদে কে আছে না আছে সেটা না, ফিল্ডে কে থাকবে। তো আজকের যে পরিস্থিতি, যেভাবে রিপোর্ট হয়েছে, তাতে তো আমার মনে হচ্ছে ছাত্রদল ডমিনেট করছে, এবং এক ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে যে সরকার দলের ছত্রছায়া তারা এটা করছে, এবং শিবির তাদেরকে অভিযোগ করছে যে তারা আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ, যেটা এখন ছাত্রলীগের মতো আচরণ করছেন। এই সবগুলো আছে একদিকে, আহ, মানে ছাত্র শিবিরের নেতাদের বা কর্মীদের আহ, যে যেরকম অভিযুক্ত করার মতো কর্মকাণ্ড আছে, তেমনি তারা যে পাল্টা মার খাচ্ছে, সেটার জন্য তারা অভিযোগ করতে পারে ছাত্র দলের বিরুদ্ধে। ওভারঅল আপনি যেটা বলছেন সেটাই, যে মাদার অর্গানাইজেশনের রেশারেশিটা এখানে প্রতিফলিত হচ্ছে, এবং আমার মনে হয় প্রশাসন, যার প্রশাসনে এগুলো যেমন দৃষ্টি দেওয়া দরকার, তেমনি তাদের মূল সংগঠন থেকেও একটা বার্তা আসা উচিত। দীর্ঘদিন পরে ক্যাম্পাসগুলো পড়ার একটা গতি এসেছিল, একটা সন্ত্রাস আহ বাদ দিয়ে ছাত্ররা পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করছিল, মক কালচার থেকে সরে আসে নাই। বাট এটা এটা যদি, আমি মনে হয় যেন পড়া যদি গতি পায় তাহলে হয়তো কমে আসবে, কিন্তু এই জায়গায় যদি আবার ক্যাম্পাস যদি উত্তপ্ত হয়, তাহলে পড়াশোনার তো বিঘ্ন ঘটবে, এবং সেটা যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিস্তৃত হবে না, তারও কোনো মানে ইয়ে নেই আর কি, ইয়ত্তা নাই, গ্যারান্টি আচ্ছা, নাই। আমরা আমরা এখন একটু দেশের সামগ্রিক পরিস্থিতির দিকে একটু আসি। আপনি জানেন যে জ্বালানি তেলের যে দাম এবং সারা দেশে, সারা দুনিয়াতে যে সংকট,
দুনিয়ার অনেক দেশের দাম বাড়িয়েছে, আমাদের একটু বাড়ানোর ঘোষণা হয়েছে অলরেডি এবং বেড়েছেও। এবং এই বাড়ানোর পর আমরা একটা প্রতিক্রিয়া দেখলাম যে অনেক জায়গায় লাইন একটু ছোট হয়েছে, বিশেষ করে বাইকের লাইন তো ছোটই হয়েছে বেশি, এটা অনেকে বলছে, কিন্তু তারপর গাড়ির লাইনগুলো রয়ে গেছে। তো এই যে এটাকে কেন্দ্র করে গাড়ি মানে পরিবহন ব্যয় বৃদ্ধি, গাড়ি ভাড়া বাড়ানোর জন্য মিটিং টিটিং করে একটা সিদ্ধান্ত পাওয়া গেলো, গাড়ি ভাড়া বাড়লো, এর প্রভাব তো দ্রব্য মূল্য পড়বে। তো সব মিলিয়ে সামনের দিনগুলো আপনি কেমন দেখছেন? সরকার কিভাবে হ্যান্ডেল করবে, সাধারণ মানুষ কিভাবে এই বাড়তি মূল্যটাকে ম্যানেজ এটা করবে? শুধু সরকার হ্যান্ডেল করার কথা বলবো না, আমি আমি মনে করি যে এটা বিরোধী দলেরও দায়িত্ব। কারণ সরকার বা এর আগের সরকার বা শেখ হাসিনার সরকার অর্থনীতি নিয়ে তাদের তো অবশ্যই তাদের দুই সরকারের তাদের প্ল্যান ছিল, তারা সেভাবে এগিয়েছে। এবং অর্থনীতি গত 20 বছরে দেশের মধ্যে যে একটা চাঞ্চল্য এসেছিল, যে প্রত্যাশা ছিল যেটা উম, মানুষের, সেই জায়গা থেকে এখন আমরা যে প্ল্যান নিয়ে এগিয়েছিলাম, মনে করেন যে কিভাবে আরো সামনের দিকে যাব, কিন্তু ইরান যুদ্ধ যখন চলে এসেছে, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে অর্থনীতির ওই হিসাব তো আর নাই। আমার মনে হচ্ছে অর্থনীতির ওই হিসাব পাল্টে গেছে, এবং সেটা পাল্টে যেতে বাধ্য। এটা শুধু যে বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য। সো এবং এই এই সংকটের জন্য, বৈশ্বিক এই সংকটটা সরাসরি আপনার এটা একটা প্রভাব ফেলছে। কিভাবে? জ্বালানি তেলের দাম বাড়তেছে। জ্বালানি তেলের দাম বাড়া মানে আপনি যেটা বলছিলেন, উৎপাদন খরচ এবং মূল্যস্ফীতি বাড়বে, এবং মজুরি এবং পণ্য মূল্যের চাপ বাড়বে। ইনফ্লেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, বিনিয়োগ কমবে, ডলার আরো শক্তিশালী হবে, অর্থনীতির গতি কমে যাবে। সব দিক থেকে বাংলাদেশ তো অনেক বেশি ঝুঁকিতে আছে। বাংলাদেশের জ্বালানিতে আমদানি নির্ভর কমপ্লিট, আমরা তো নিজেরা তেল উৎপাদন করি না ওই অর্থে। সো আমাদের গ্যাসও পর্যাপ্ত নয়, আনমা এলপিজি বা এলএনজি যেটা বলে, কি জানি ওটা বলে, তরল যেটা, সেটা সেটা আমরা ইউজ করছি। তো আমরা গ্যাস উপর নির্ভর করছি। তো আমাদের জ্বালানি নির্ভরতা যখন আমাদের বেশি, তখন আমাদের কষ্টটাও বেশি, সাফারিংসটাও মানুষের বেড়ে যাচ্ছে। আমরা 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 যেটার উপর সবচেয়ে বেশি ভরসা করি সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের উপরে একটা নির্ভরশীলতা এবং রেমিটেন্সে যদি এটার প্রভাব পড়ে, তাহলে হোল রিজার্ভে প্রভাব পড়বে। এবং এটা টানা 8 মাস ধরে আমরা যদি আমাদের অর্থনৈতিক হিসাবগুলো দেখে, প্রবৃদ্ধি নাই, সাড়ে 3 পয়েন্ট বোধহয় আছে, এবং রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল হয়ে আছি। আমরা আমদানি ব্যয় বাড়তেছে আমাদের দিন দিন, বাণিজ্য ঘাটতি বাড়তেছে, জ্বালানি দাম বৃদ্ধি পাওয়াতে মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। এটা হয়তো সরকার টের পাচ্ছে না, কারণ আমার টানা নতুন সরকার এসে মানুষের ইয়েটা, মানে ক্ষোভ বিক্ষোভটা হয়তো ওইভাবে দানা বাঁধে নাই। কিন্তু এটা যদি পুরনো সরকার হতো, তাহলে সেটা হয়তো আরো বেশি সামনে চলে আসতো। তাহলে রেমিটেন্স কমে গেলে আমাদের একটা নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে, এবং বৈদেশিক মুদ্রার যেটা বলছিলাম রিজার্ভে চাপ হচ্ছে, বিনিয়োগ আরো কমে যেতে চাচ্ছে, কর এবং জিডিপির অনুপাত নিচে নেমে যাচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে, ব্যয় বাড়াইতে হবে এবং আয়ের উৎস বাড়াতে হবে। কিভাবে আপনি ব্যয় বাড়াবেন, আয়ের উৎস বাড়াবেন, যখন বিনিয়োগে হয় না, দেশি বিদেশি কোনোটাই হচ্ছে না। তো এই অবস্থায় আমার মনে হয় যেন সরকার এবং বিরোধী দল দুই পক্ষেরই একটা বোঝাপড়ার দরকার আছে, যে রাজপথ উত্তপ্ত করতে তারা যে প্ল্যান নিচ্ছে, আহ, তাদের তথাকথিত সংস্কার করছে, সেই সংস্কার নিয়ে যে তারা রাস্তায় নামতে চাচ্ছে, আমার মনে হয় এটা 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 আপাতত তারা এটা মাথা থেকে ফেলে মানুষের চিন্তা করতে হবে, দ্রব্যমূল্যের চিন্তা করতে হবে। তবে হামের টিকার একটা একটা দুর্যোগ নেমে এসেছে, 200-এর উপরে শিশু মারা গিয়েছে। এরা তো এগুলো নিয়ে তো কোনো কথাবার্তা নাই ওই অর্থে। এগুলো তো ডক্টর ইউনূসের তো ফাঁসি দাবি করা উচিত, যে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, কিন্তু তারা সেটা করে না। আপনি আপনি যে ডক্টর ফাঁসি দাবি করছেন, এটা তো আমরা তো গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মিডিয়া, যে কেবল হামের টিকা না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের বাণিজ্য চুক্তি হচ্ছে, এই চুক্তি নিয়ে দেখলাম বিভিন্ন জন লেখা লিখেছে, এবং এটা তো ভয়ঙ্কর একটা চুক্তি, আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। তো ওরা তো এই কারণে ফাঁসি দাবি করছে। এই চুক্তিটা নিয়ে আপনার মানে একটু ছোট করে দিচ্ছেন। না, তার তার ফাঁসি দেওয়া করাটা তো ন্যায্য।
কারণ একটা দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে একটা গোলামী চুক্তি করে, এবং সরকারি দল বিরোধী দল দুই পক্ষ এটা চুপ হয়ে আছে। তো এটা এটা তার ফাঁসি দাবিটা আসলে করবে কে? তাহলে জনগণের তরফ থেকে উঠতে হবে। উনি বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছেন, ওনার নিজের স্বার্থ সিদ্ধির সবকিছু পূর্ণ করে উনি যে দেশটাকে 12টা বাজিয়ে গিয়েছেন, এবং বিশ্ব বাটপার হিসাবে তাকে যে বারবার আমরা বলছি, এই বাটপাড়িটা যে উনি করে গেছেন জাতির সাথে, তার তো একটা বিচার হওয়া উচিত। তার তো ফাঁসি না হোক, অন্তত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ফাঁসি হবে কি না হবে সেটা পরের ব্যাপার, তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু সরকারের তরফ থেকে আমরা এমন কিছু দেখছি না, বরং তার কিছু পাওনা যেগুলো আছে সেগুলো সরকার বরং দিয়ে দিয়েছে। সে যা যা করেছিল, যে সমস্ত অবৈধ সুবিধা নিয়ে গেছিল, সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা দেখাচ্ছে না। হুম। এখন এই সংকট থেকে পাওয়া যাবে, আজকে একটা নিউজ পেলাম, এটা না সে প্রশ্ন আপনার কাছে, যে আমি দেখলাম যে এই গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, পিআরআই, তারা তাদের যে মুখ্য অর্থনীতিবিদ তিনি বলেছেন যে গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাই পাওয়ার মানে 56 টাকা, অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই যে ওনার এই মন্তব্য, এটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটা তো ভয়াবহ যদি সত্যি হয়ে থাকে ওই রিপোর্টটা। কারণ এমনিতে মুদ্রাস্ফীতি আপনার 8%-এর উপরে, তার উপর যদি এভাবে যখন ইচ্ছা যাচ্ছে তাই টাকা ছাড়েন আপনি, তাহলে টাকা টাকা তো টাকার মূল্য এমন অবস্থা হবে যে পাকিস্তানের কাছে চলে যাবে। পাকিস্তানের টাকা যেমন এখন তেজপাতা হয়ে গেছে, বা আমি আফগানিস্তানে দেখে এসেছি, ইরাকে দেখে এসেছি, ইরানও দেখে এসেছি, যে তাদের টাকা যে তেজপাতা হয়ে গেছে, এগুলো বাংলাদেশের টাকাও তাহলে তেজপাতার মতো হয়ে যাবে। এটা কোনো মূল্য থাকবে না। হুম। আমি এই জন্য বলছি যে আসলে সরকারের উপর একটা ভীষণ দায়িত্ব পড়ে গেছে। এখন রাজনীতির মাঠ গরম করার সময় না, এখন অর্থনীতি নিয়ে চিন্তা করা উচিত। অর্থনীতি কিভাবে স্ট্রং করবে, কিভাবে